সেই প্রথম ইলেকশন হলো যেখানে শান্তনু সেন বা নির্মল মাঝি তৃণমূলের যে শীর্ষ নেতা হেলথ সেক্টরে তারা কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থিত নন, অন্য একটা গোষ্ঠী তৃণমূলের তারা প্রার্থীগুলো হল এবং তার মাথায় কি সুদীপ্ত রায় এবং সুদীপ্ত রায়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা 10 বছর আগে যে জায়গায় ছিল এখনো সেরকম ভাবেই ছিল। সার্বিকভাবে কিন্তু প্রত্যেকের বিশ্বাসযোগ্যতা নিয়ে চলছে। তোর এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোদের সিনিয়র দিদি এসে রেপ হয়ে খুন হয়ে গেল, কজন এগিয়ে বলছে সামনে? পুলিশ বা সিবিআই তারা না করলে কোনো সরকারি নেতামন্ত্রী কিন্তু গভর্নমেন্ট সিস্টেমে যান। সবচেয়ে ছোট অংশ মধ্যবিত্ত হলেও ভয়েসটা মধ্যবিত্ত, নতুন করে প্রমাণ বের করা করছে। বিষণদা, বদলির রাজনীতি, যে ক্ষমতাবান সে যাকে যেখানে খুশি বদলি করে দিতে পারে। প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা থেকে এই লবির ক্ষমতা, এই জায়গাটা যদি একটু বলেন। 2011 ক্ষমতা বদল হলো, তারপর স্বাভাবিকভাবেই আগে কিছু বাম নেতা স্বাস্থ্য দপ্তরে খুব ক্ষমতাশালী বলে শোনা যেত, ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তাদের নামে আসে, কিন্তু অভিযোগ অনেকেরই ছিল উনি বদলি দেখেন, উনি অমুক করেন। তারপর তৃণমূলের কিছু মানুষ ক্ষমতাশালী, তখন বাজারে দুটোই নাম মোটামুটি হতো, যে শান্তনু সেন আর নির্মল মাঝি, দুটো করে। এবং সেখানটায় কিছু বদলি, কিছু দুর্নীতি, এটা ওটা সেটা। একটু যদি জোরে বলেন বিষণদা, একটু যদি জোরে বলেন। হ্যাঁ, তো সেই সময় কিছু অভিযোগ তখন না। এবার পরিস্থিতির একটা যাত্রিক বদল হলো হচ্ছে, আমি যেটা বারবার বলছি যে ওয়াটারশেড লাইন হচ্ছে আমাদের মেডিকেল কাউন্সিল ইলেকশন। মেডিকেল কাউন্সিল ইলেকশন কিন্তু যদি তুমি বলো, মেডিকেল কাউন্সিল একটা ডাক্তারদের মেডিকেল কাউন্সিল, এটা বড় কিছু ব্যাপার নয়, এটার হাতে সাংঘাতিক ক্ষমতা এমনও নয়। হ্যাঁ, এটা একটা রেগুলেটরি কমিশন, যেখানে রেজিস্ট্রেশন আছে না আছে এইটুকুই দেখাশোনা। এত ডেসপারেট কেন? এখন সেই প্রথম ইলেকশন হলো যেখানে শান্তনু সেন বা নির্মল মাঝি তৃণমূলের যে শীর্ষ নেতা হেলথ সেক্টরে তারা কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থিত নন, অন্য একটা গোষ্ঠী তৃণমূলের তারা প্রার্থীগুলো হলো এবং তার মাথায় কি সুদীপ্ত রায় এবং সুদীপ্ত রায়। ঠিক আছে, এইবার ওদের ওই সময়টা একটা ডেসপারেশন তৈরি হলো যে এই ইলেকশনটা আমাদের পক্ষে এত, এই ইলেকশনটা যদি আমরা না বের করতে পারি তাহলে তৃণমূলের অন্তর্গত যে গোষ্ঠী লড়াই সেখান থেকে আমরা নিশ্চিন্ন হয়ে যাবো। ওটা হলো যেন তেন প্রকারণও সেই ইলেকশনটা জিততে চাই। তো সেখানে বিভিন্ন ধাপে বিভিন্ন দুর্নীতি হয়েছে, জালিয়াতি হয়েছে, আমি সেদিকটা যাচ্ছি। কিন্তু মুশকিল হলো এই যে তৃণমূলের যে গোষ্ঠীটা ক্ষমতায় এলো, যার মাথায় ছিলেন সুদীপ্ত রায়, সুশান্ত রায়রা, তারা তাদের ক্ষমতাটা মানে মেডিকেল কাউন্সিল অফিসে সীমাবদ্ধ রয়েছে। তারা পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে, স্বাস্থ্য দপ্তরটাকে দিলেছে। এইটা হচ্ছে, এবং সবচেয়ে বড় মুশকিল হচ্ছে যে এইখানটায় যারা আছে, ওই গোষ্ঠীর মধ্যে যারা আছে, তারা তুমি খেয়াল করো, সুদীপ্ত রায়, সুশান্ত রায়, শ্যামাপদ দাসের কথা ছেড়ে দাও, তখন শ্যামাপদ দাস মানে এখনকার দিনে এমন তো মানে প্রচার বিমুখ এরকম মানুষ পাবে না। শ্যামাপদ দাস, আমি এত বছর চাকরি ওনাকে দেখতে কেমন আমি জানতাম না, কিছুদিন আগে পোস্টারে মুখ দেখে আমি হ্যাঁ লোকটাকে এরকম। আমি নর্থ বেঙ্গল লাগে আমি ভাবতাম যে শ্যামাপদ দাস বলে উত্তরবঙ্গের থাকে, তারপর জানলাম উনি কলকাতাতে প্র্যাকটিস করেন। মানে উনি জাস্ট কোথাও নেই, কিন্তু উনি সব জায়গায়। তো এইবার তুমি যদি দেখো যে এই শান্তনু সেন, নির্মল মাঝি যা গোষ্ঠীরা যারা ছিল, তাদের দলে যারা আছেন, তাদের গোষ্ঠীতে যে চিকিৎসকরা আছে, তারা অনেক বছর ধরে না চিকিৎসা রাজনীতি। হ্যাঁ, এদের মধ্যে কেউ হয়তো বাম আমলে খুব বামপন্থী ছিলেন, এখন ক্ষমতার বদলের সাথে হয়তো তৃণমূলপন্থী হয়েছে। কেউ একটু ওই 2021 আশেপাশে এরা একটু অনেকে, আমি শান্তনু সেন বা নির্মল মাঝির কথা বলছি, সাথে যারা আছে হ্যাঁ, তাদের অনেকে হয়তো 2021 আশপাশে একটু বিজেপির হয়ে জল মাপছিলেন। হ্যাঁ, তো কিন্তু তারা এই রাজনীতিটার মধ্যে আছে না। এবার রাজনীতিতে থাকলে সেটা ভালো মন্দ যাই বলে, তাদের একটা না একটা কাণ্ড জ্ঞান থাকে যে কি করা যায় আর কি করা যায়। কিন্তু এই যে গোষ্ঠীটা এখন ক্ষমতায় আছে, এটার মাথায় আছে কিছু জুনিয়র চাকরি। তুমি যদি দেখো, তুমি যাদের নাম বলছো তাদের মধ্যে দুজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট। আর্থিকর ঘটনায় যাদের দাদাগিরিতে নাম উঠে আসছে তাদের মধ্যে একজন হচ্ছে সিনিয়র এসছে, একটা সাবজেক্টে 75% পেলে অনার্স করা। এদের দলের অনেকে প্রত্যেকটা সাবজেক্টে অনার্স নিয়ে পাস করেছে।
এরপর যদি এরা যদি সরকারি ছাত্রাবস্থায় কেউ কেউ পরীক্ষা পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে যাচ্ছে ছাত্র থাকা অবস্থায়, সে আর কি বলবো। কিন্তু এই যে ধরো এই যে অনার্স নিয়ে পাস করেছে পরে ক্ষতিটা ভাব, এদের তো তার মানে এদের একাডেমিক রেজাল্ট ব্রিলিয়ান্ট হয়ে যাচ্ছে। এরপর এরা যখন মেডিকেল এডুকেশন, এরা যখন শিক্ষকতার প্রফেসর হবার চাকরিতে লড়াইয়ে ঢুকছে, তখন কোনো দুর্নীতি ছাড়াই এরা চান্স পেয়ে যাবে, তার কারণ হচ্ছে তো রেজাল্ট ব্রিলিয়ান্ট। ঠিক ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি পেশেন্ট হয়ে গেলাম, আমি একজন অযোগ্য লোকের হাতে চিকিৎসা পেলাম, তাতে ক্ষতিটা ঠিক আছে, কিন্তু আমি আমার জীবন দর্শন দিয়ে এমন কিছু স্টুডেন্ট তৈরি করলাম, মানে তৈরি করতেই থাকলাম পারপেচুয়ালি বছরের পর বছর, যারা প্রত্যেকেই ভ্যালু সিস্টেম নিয়ে চিকিৎসা করতে নামলো, তার বিপদটা হবে। আমি মানে কয়েকটা প্রজন্মকে একদম নষ্ট করে দেওয়া। এই যে বড় দুর্নীতির চক্রের কথা আমরা বলছি, উত্তরবঙ্গ লবির এই ডাক্তাররা আছেন যারা পুরোটা পরিচালনা করছেন, কোথায় কার ট্রান্সফার হবে, কে কোথায় থাকবে, হয়তো টেন্ডারের ব্যাপারেও তারা হস্তক্ষেপ করেন। আমাদের যদি একটু বলেন যে আপনি একজন চিকিৎসক, আপনি সরকারি চিকিৎসা ব্যবস্থাকে সামনে থেকে দেখেছেন, যে এই যে চক্রটা চলছে বা এতদিন চলে এসছে, তার ফলে রোগীর পরিষেবার ক্ষেত্রে বা হাসপাতালগুলোর পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা হয়েছে বা হতে। এইবার দেখো, এইবার আমি যেটা আমার যেটা বলবার সেটা হচ্ছে একটা সরকারি সিস্টেম না একটা গতিতে চলতে থাকে। তুমি মানে সে গাড়ি যদি তেল ফুরিয়েও যায়, তারপরেও সেটা যাকে বলে গতি জানতো আর তার জন্য কিছু দূর চলে। আমি বলবো না যে উত্তরবঙ্গ লোকের জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙেছে, আমি একদমই বলবো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা 10 বছর আগে যে জায়গায় ছিল এখনো সেরকম ভাবেই ছিল। হ্যাঁ, পদে পদে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তো সমস্ত সেক্টরেই হয়েছে। তুমি এই যে ধরো আমি তোমাকে বলছি, আমি নিজে জানি একটা স্পেসিফিক মেডিকেল কলেজে একটা ট্যাবলেট কেনা হচ্ছে 8 টাকা করে পাচ্ছি, সেটা আর্জি করে কেনা হচ্ছে 108 টাকা পাচ্ছি, ঠিক আছে। কাজেই এই জিনিস চলেছে, কিন্তু মানে তা বলে আমি বলবো না যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়ে। সরকারি ওই যে বললাম যে এটা একটা বড় গাড়ি, ভারী গাড়ি, তেল যদি ভিতর থেকে তলা থেকে কেউ একজন সাইফনিং করে বেরও করে নেয় না, ওই গতিচার্যের কারণে কিছু কিলোমিটার চলে যায়। কিন্তু আমরা কিছুদিন বাদে দেখি, আমরা আরেকটু বাদে দেখবো, আমরা হয়তো এই উত্তরবঙ্গ লবি তখন ক্ষমতা থেকে চলে গেছে। দুর্নীতি সব জায়গাতেই আছে আমরা জানি বা হয়, কিন্তু তাতে সাধারণ মানুষের উপরে যে প্রভাব পড়বে, সুদূর প্রসারী প্রভাবটা কি হতে পারে? এবার সার্বিকভাবে কিন্তু প্রত্যেকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। এমনিতেই এখন ডাক্তারের দিকতেই সামাজিক পরিস্থিতি করাটা ভালো নয়। সামাজিক মানে আগে যে অ্যাকসেপ্টেন্স ছিল, ডাক্তার একটা কথা বললেই লোকে প্রথমে ভরসা করতো, এখন মনে হয় ভাষা নিয়ে বলছি। হ্যাঁ, এবার এইটা যে বড় একটা ধাক্কা খাবে, এটা তো 1 নম্বর। 2 নম্বর আরেকটা বড় প্রশ্ন যেটা, যে ডাক্তারদের দুনিয়ার ডাক্তাররা তো ছাত্র। আমরা সবসময় বলি যে ছাত্ররা হচ্ছে সমাজের সবচেয়ে সেন্সিটিভ অংশ, ছাত্ররা সবার আগে রাস্তায় নামে। কিন্তু আজকে করে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওদের সিনিয়র দিদি এসে রেপ হয়ে খুন হয়ে গেল, কজন এগিয়ে বলছে সামনে, তারা প্রত্যেকে নামগুলো জানে যে কারা কারা জড়িত, কারা কারা ধামাচাপা দিচ্ছে, তাদের সাথে হয়তো কিছু তর্কাতর্কি হয়েছিল, দিদি কি হয়নি জানেন, এরকম তো হতে পারে না। ওখানে হোস্টেলে ওখানে লোকাল যে ছাত্রছাত্রীরা থাকে, একটা ছেলে একটা মেয়ে বিকেলে চা খেতে গিয়ে হাত ধরলে 8 ঘন্টার মধ্যে সারা ক্যাম্পাসে খবর হয়েছে। তাই তো কলেজের কালচার, হোস্টেলের কালচার তো তাই, হাত ধরাধরি করে ঘুরলে এই বস আজকে হাত ধরে। সেখানে এত বড় একটা ঘটনা হয়ে গেলে কেউ জানে না, কেউ এসে বলছে না নামগুলো। এই তাহলে এই যে এটা তো এই পতনটা তো ঘটে গেছে, যে ছাত্ররা যারা নাকি সবচেয়ে সেন্সিটিভ হওয়ার কথা, তারা তো চুপ করে থাকতে শিখে গেছে। এটা তো একটা বড় ক্ষতি। আপনি গভর্নমেন্ট হেলথ কেয়ার আর প্রাইভেট হেলথ কেয়ার দুটো জিনিস হচ্ছে মানে আপেল আর কমলা লেবুর মতো খারাপ। আপনি একটা তত্ত্ব দিয়ে আরেকটা চালাতে পারেন, এটা প্রথম থেকে এই প্রসেসটা শুরু। আপনি যদি দেখেন মানে পুলিশ বা সিবিআই তারা না করলে কোনো সরকারি নেতামন্ত্রী কিন্তু গভর্নমেন্ট সিস্টেমে যান, সবাই কিন্তু প্রাইভেট সেক্টরে। কাজে প্রাইভেট যে সুপিরিয়ার সামহাও, এই ব্যাপারটা কিন্তু এস্টাবলিশ করার, একটা জনমানুষকে এস্টাবলিশ করার কাজ
মানে সিস্টেমেটিক্যালি হয়েছে। কাজেই এখন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লেও হ্যাঁ কেউ খুব বড় বিচলিত হবে না। কারণ মুশকিল কি জানেন? মুশকিল হচ্ছে যে সমাজের সবচেয়ে ছোট অংশ মধ্যবিত্ত হলেও কয়েকটা মধ্যবিত্ত থাকে। আমি এই শুধু সরকার বলবো না, আপনি 2000 সালের পর থেকে যদি বলেন মধ্যবিত্ত সরকারি হাসপাতালে আর আসে। কাজেই অর্থাৎ বলে তার বিষয়টা অর্থাৎ তার বিষয়টা গা সওয়া হয়ে গেছে এবং এবং সরকারি ব্যবস্থায় অনাস্থা, বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, এই বোধগুলো এইটা ভ্যালিডেট হয়ে গিয়েছে, এগুলোকে একদম বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। কাজে যদি ভেঙে পড়ে তাহলে কার হবে? আপনার পানওয়ালা, যে প্রান্তিক রিক্সাওয়ালা, মানুষের, তো যার সব তার উঠে তার আসে কোনো না। ভয়েস আছে নাকি? তার ফেসবুক করে? ঠিক সে কোথায় ঠিক বলবে? কোন সাংবাদিক তাকে গিয়ে বুক ধরে জিজ্ঞেস করবে? আজকে আপনার হ্যাঁ এইসব হাসপাতালে যদি স্ট্রাইক ফাইক হয় তখন হয়তো লাইনে অপেক্ষা করতে হচ্ছে, তখন আপনার অসুবিধা হচ্ছে তো এইটুকু জিজ্ঞেস করে। কিন্তু যখন হাসপাতাল চলে, যখন সো কল নর্মাল করছে, হাসপাতাল একেবারে মাখনের মতো চলছে, তখন কেউ জিজ্ঞেস করে কি যে আপনার কি অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে, কোথায় আটকাচ্ছে, আপনি এত দূর থেকে কেন এখানে এসছেন? কেউ জিজ্ঞেস করে না। কাজেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি যদি সম্পূর্ণ ভেঙেও পড়ে, একটা নাম প্রবাসকে খাড়া রাখতে হবে। কারণ গণতন্ত্র, আপনাকে মানে ভোটটা তো সেই গরিব মানুষের নাম করেই চাইতে হয়। কাজেই আপনি ব্যাপারটা তুলে দিতে পারবেন, কিন্তু এরকম ভাবে চলছে। এই একটু 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 করে মানে মোটামুটি টিকিয়ে রাখার মতো। এই যে স্বাস্থ্যসাথী করে যে প্রান্তিক, যে ওই 5 তারা হসপিটাল, কাঁচের দরজা এগুলোতে দিতে তার সামর্থ্য ছিল। স্বাস্থ্য ব্যবস্থাটা তো, স্বাস্থ্য ব্যাপারটা এখন এক্সপিরিশনাল হয়েছে। আমি অমুককে দেখাই, আমি তমুকের পেশেন্ট, আমি ঠিক অমুক জায়গায় যাই। হ্যাঁ, এবার সেই অ্যাসপিরেশন তো মানে অর্থনৈতিক সুবিধে ট্রিকল ডাউন না করলেও অ্যাসপিরেশন কিন্তু ট্রিকল ডাউন করে যায়। একদম হতদরিদ্র তারও কিন্তু একটা স্মার্টফোন থাকলে ইচ্ছে করে যে হ্যাঁ আমার একটা স্মার্টফোন। হ্যাঁ, এবার সেই অ্যাসপিরেশনটা যদি একটা মানে একটু সুযোগ করে দেওয়া যায়, একেবারে যার সংসার চলতো না, কেউ চাইলে এখন অ্যাপোলো ফোর্টিতে চিকিৎসা করতে পারে। এবার আপনি যদি এইটা যদি খেয়াল করেন, এই যে স্বাস্থ্য সাথী বা এটাকে আয়ুষ্মান ভারতের ব্যাপারটা আমি ডিটেল জানি না, কারণ আমাদের রাজ্যে যেহেতু চলে না, কিন্তু এটাতে যে একটি হিউজ অ্যামাউন্ট অফ মানে সরকারি টাকা বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে তো না বুঝবার কিছু নেই। আপনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বড় বড় মেশিন কেনা হয়, কিন্তু সরকারি সেখানে আমি মানে বেশ কিছু, আমি রেডিওথেরাপি ডিপার্টমেন্টের কথা বলতে পারি, বেশ কিছু হাসপাতালে সরকার নতুন নতুন মেশিন বসিয়েছে 20 কোটি 25 কোটি টাকা, কিন্তু পেশেন্ট গেলে চিকিৎসা হচ্ছে অ্যাপোলোতে, মেডিকাতে, এইসব জায়গায় স্বাস্থ্য সাথীর মাধ্যমে। আমি একটা মেডিকেল কলেজে যখন ছিলাম, আমার ওখানে রেডিওথেরাপি ছিল না, সরকার আমাকে মোটামুটি সেরকম জায়গাতেই রাখে যেখানে বিশেষ কাজ কাজের সুযোগ থাকে। হ্যাঁ, তো সেখান থেকে আমাকে পেশেন্ট রেফার করতো, তো যে রেডিওথেরাপি লাগবে। ওমা, তারপর পেশেন্টকে জিজ্ঞেস করলাম তো কেমন হলো চিকিৎসা, বললো আমাকে অ্যাপোলো চিকিৎসা হয়েছে। বলে অ্যাপোলো কেন? বললো যে আমার 1 টাকাও লাগেনি। ডাক্তারবাবু বললেন যে তুমি অ্যাপোলো করো, অ্যাপোলো মেশিন। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এবং হচ্ছে এটা সরকারের সরকারি বিল মেটার। কাজে সরকার জানেন নিশ্চয়ই যে পেশেন্টের প্রোফাইল কি। এখন তো আধার নাম্বার দিয়ে ওপিডি কার্ড হয়, কাজে পেশেন্ট কোথা থেকে কিভাবে এভাবে গেল সেটুকু সরকার জানেন না এমন নয়। তাহলে এবার তাহলে বাকিটা তো পরিষ্কার, আর বলবার কি? আইনজীবীর ওখানে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সেটা কি একটা বড় প্রশ্ন তুলে দেয় না যে সেখানে আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আইনজীবীর থাকার কি দরকার ছিল? আদালতে একটা প্রশ্ন উঠেছে আগের দিন, দ্বিতীয় শুনানির দিন, যে সিবিআই এর পক্ষ থেকে বলা হয় যে যে হাসপাতালে মৃতদেহ উদ্ধার হলো সে হাসপাতালেই ময়না তদন্ত হলো, এখানে কি নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের অবকাশ থাকছে না? আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে, প্রথমত দেবাশিস সোম তিনি কিন্তু মানে ওখানকার পদাধিকার বলে মানে পদাধিকারী কিছু জুনিয়র, ঠিক আছে, উনি ফরেন্সিক মেডিসিনের এমপি নন, উনি ওই এমবিবিএস ডেমনস্ট্রেটর থাকেন, কিন্তু অনেক বছর ধরে উনি ওখানে আছেন। কাজে ওর অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু উনি বিভাগীয় প্রধান হওয়া দূরের কথা, উনি যাকে আমরা বলি ফ্যাকাল্টি, উনি ফ্যাকাল্টি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যেটা হাসপাতালে ময়না তদন্ত কেন? হ্যাঁ, এবার আমি যতদূর জানি ময়না তদন্ত যারা করেছে সবাই বোধহয় আরজি করেন নয়।
বোধহয় অন্য হাসপাতালেরও লোক আছে। হ্যাঁ, এবং প্রথম দিকে খুব তাড়াতাড়ি আর্জি করেই ছেড়ে ফেলার প্ল্যান হয়েছিল, তারপর পরবর্তীকালে একটু জায়গাটাকে করে আনা হয়। এবার ময়না তদন্ত রিপোর্টটা আমি পড়িনি, আমি ওই এক্সট্রা কিছু দেখেছি, কিন্তু যেটা একটা ন্যাশনাল চ্যানেলে দেখলাম একজন ফরেন্সিক স্পেশালিস্ট, তিনি তো ময়না তদন্তটার একেবারে বাপ বাপান্ত করলেন যে হ্যাঁ এটা এত এরকম কাঁচা হাতের লেখা, হ্যাঁ এটা মানে একেবারে অনভিজ্ঞ কারো লেখা, এবং এটা যা ময়না তদন্ত যে কোনো উকিল, যে কোনো মানে ভদ্রস্থ উকিল, হাই ফাই উকিল না, যে কোনো ভদ্রস্থ উকিল 2 মিনিটে মানে নাকচ করে দেবে। তো এইগুলো একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ এই এতগুলো লোক কেন আত্মসহায়ক বলা হচ্ছে, প্রিন্সিপালের আত্মসহায়ক বলে তো মানে মেডিকেল কলেজে কোনো হ্যাঁ, সে একজন বললো যে উনি বোধহয় ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি করে। মানে আমি তো শুনে অবাক হয়ে যাই, মানে ন্যাশনাল মেডিকেল কলেজ তাহলে ডিজাইন কি করে কি যায়, কারণ উনি যদি সবসময় সন্দীপ ঘোষের সাথে বুঝতেন। হ্যাঁ, আর সন্দীপ ঘোষের আইনজীবী, এবার ব্যাপারটা হচ্ছে এরা কেন ছিল, থেকে বড় কথা কেউ কেন, আমরা তো দেখতে পাচ্ছি যে এমন নয় যে পুলিশের অলক্ষ্যে লোকজন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল লাস্ট থেকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পুলিশ ওখানে দাঁড়িয়ে মোবাইল দেখছে, ঠিক কাজে পুলিশের অলক্ষ্যে হয়ে গেছে, কেউ মানে পুলিশ ওপাশে পুলিশকে ফাঁকি দিয়ে চুপ করে ঢুকে গেছে, এরকম কোনো ব্যাপার। এবার আমরা তো পুলিশে চাকরি করি না, আমরা স্পেশালিস্ট নই, আমরা কিছুই নই, কিন্তু আমরা কিছু কি বই পড়েছি, আমরা কিছু এ পড়েছি, আমরা মানে এইটুকু কাণ্ড জ্ঞান আমাদের আছে যে পুলিশ কোনো কিছু যদি হয় ওখানে প্রমাণ থাকলেও থাকতে পারে, আমরা জানি অপরাধী মাত্রেই প্রমাণ ফেলে যায়, কিছু না কিছু ছাপ ফেলে যায়। তো সেই জায়গাটা ফিরে রাখা। এবার আপনি কল্পনা করুন সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার, এইখানে এই ধাক্কাটা কি এর মাঝে কিন্তু একটা খেরা ব্লুটুথ হেডফোনের টুকরো পাওয়া গেছে, তার থেকে কিন্তু একদম খুনি ফট করে ধরা পড়ে গেছে, যাকে 48 ঘন্টার মধ্যে এখানে এনকাউন্টার করা হবে না সেই নিয়ে একজন নেতা প্রশ্ন তুলেছে। তাহলে এই অবস্থার মধ্যে একটা ব্লুটুথ হেডসেটের খেরা টুকরো, সেটা নাকি অমুকের ফোনের সাথে শেয়ার করা ছিল, এই সুবাদে অপরাধী ধরা পড়ে গেল। এগুলো একটু মানে দীপক চ্যাটার্জি রতনলালের গল্প এতটা থাকে। হ্যাঁ, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি যদি আবার বারবার একটু বলি নৈতিকতা, আমি লোকে ঘুষ খায়, লোকে চুরি করে, লোকে দাদাগিরি করে, এটা একরকম। হ্যাঁ, এগুলো যারা করে তারাও মানুষ। হ্যাঁ, আমরা তো কোনো আকাশ থেকে নেমে আসা মানুষ নই, বা এই না। আর ওগুলো যারা করে চুরি করা, ঘুষ খাওয়া, বা একটু সিনিয়র হয়ে চমকানো, বা একটু দাদাগিরি করা, এগুলো একটা ছাত্রী যে মেয়ের মতো তার লাশ করে আছে, তার পাশে বসে কয়েকজন মিটিং করছে, কিভাবে ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায়, অন্য ঘরে করলেও ব্যাপারটা আমার মর্মান্তিক লাগে। আমি এটা যখন ভাবি আমার গায়ে কাঁটা দেয়, এটা কি লাশটা যেখানে পড়ে আছে সেখানে কয়েকজন মিলে মিটিং করছে, এবং মিটিং করছে কারা, যারা প্রত্যেকে মেডিকেল কাউন্সিলের সাথে যুক্ত, যাদের কাজ মেডিকেল এথিক্সের দেখভাল করা। মেডিকেল এথিক্স ছেড়ে দিন, মানে বেসিক নীতিবোধ, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এটা এরা বিসর্জন দিয়ে দিয়েছে। এবং এই মেডিকেল কাউন্সিল এরা হচ্ছে এখন কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ায়, মেডিকেল এথিক্স পড়ায়। এই যে বিরূপাক্ষ টিচার, অতীতে যে নামগুলো বললে, এই প্রত্যেকটা নাম কোনো না কোনো মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল এথিক্স পড়ায় এরা। যখন পুলিশে রিপোর্ট করা হচ্ছে তখন বলা হচ্ছে একটি অচৈতন্য বডি পাওয়া গেছে বা আনকনসিয়াস বডি পাওয়া গেছে, একটা মৃতদেহ এবং একটা অচৈতন্য দেহ, এই দুটোর ফারাক কি একজন চিকিৎসকের পক্ষে বোঝা খুব অসুবিধাজনক বা ডিফিকাল্ট, বা বলা যায় না? এটা কি আপনার মনে হয়? না, এটা না বোঝার কিছু নেই। আর এটা তো পরিষ্কার কথা, মৃতদেহ অনেকে নাড়াঘাটা করে, এটা নিয়ে তো কোনো ভাবার মানে সংশয়ের কোনো জায়গা নেই। এবং মৃতদেহ আমরা যা পড়েছি, যা দেখেছি, যে মৃতদেহ যখন পড়েছিল তার নিঃসঙ্গে কোনো কাপড় ছিল না, সেটা পাশে রাখা ছিল, উর্ধাঙ্গের কাপড় ছেঁড়া করা ছিল। সেটা দেখে আত্মহত্যা করে থাকতে পারে এই যে সম্ভাবনার কথা মাথায় আছে। এবং পুলিশ বলছেন যে মানে শারীরিক নিগ্রহের কোনো প্রমাণ মেলেনি। এই বডি দেখেও মনে হচ্ছে শারীরিক নিগ্রহের কোনো প্রমাণ মেলেনি।
পুলিশ ময়না তদন্তের পর লিখেছে যে অস্বাভাবিক মৃত্যু, যেটা নিয়ে সিজিআই প্রশ্ন তুলেছে যে তাহলে ময়না তদন্ত করলেন কিসের জন্য, যদি তারপরেও আপনাকে অস্বাভাবিক মৃত্যু লিখতে হয়, আপনি রেপ অ্যান্ড মার্ডার লিখতে না পারেন। সে তো প্রতি পদে পদেই আজকে যে ডেথ ডিক্লেয়ার, আজকে তো এই সকালবেলা খবর পাওয়া গেল, কিন্তু ডেথ ডিক্লেয়ারের টাইম তো অনেক পরে, 12:30 না 1:45 সময় বোধহয় ডেথ ডিক্লেয়ারের টাইম। ততক্ষণ কি হচ্ছিল? যদি অসের জন্যই মনে হয় তাহলে এই সময় কেউ রিসার্চ করবার চেষ্টা করেছিল নাকি সেমিনার রুমেই দেখে সবাই দেখছিল যে আমি যদি মানে প্রথম প্রাথমিক কথা মেনে নিই যে অসের জন্য অবস্থায় ছিল, তাহলে সেমিনার রুমে কি সবাই দাঁড়িয়েছিল এইটার জন্য যে মেয়েটা কখন মরে দেখবার জন্য? ঠিক। এবং মেয়েটির বাবা মা যাদেরকে 3 ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি, ওই মেয়েটির দেহ দেখতে দেওয়া হয়নি, এবং মুখ্যমন্ত্রীর পারমিশন লেগেছে নিজের মেয়ের মৃতদেহ দেখার জন্য, তারা তো আজ বলেই দিচ্ছেন যে কোনো জায়গা সিলটিল করা ছিল না, বরং আমরা গিয়ে মেয়েটির বাবা বলেছেন যে আমার স্পষ্ট দেখে মনে হয়েছে আমার মেয়ে শুয়ে আছে, তার চারপাশটা সাজানো, পরিষ্কার সাজিয়ে রাখা হয়েছে। মেয়েটার মা তো খুব সুন্দর প্রশ্ন তুলেছে, মানে সুন্দর বলা উচিত নয় এখানটায়, মানে লজিক্যাল যুক্তিযুক্ত বলতে চাইছেন। হ্যাঁ, বলেছে যে মেয়ে শরীরে 24-25টা আঘাতে ছিল, তার মাথার চুল পরিষ্কার করে আঁচড়ানো থাকে কি করে? এখন পোস্টমর্টম রিপোর্টও লেখা ছিল যে দেয়ার ওয়াজ নিকলি কোম, তাই না? তো যার চুলে কি ভেঙে পাশে রাখা, তার চুল পরিপাটি করে আনা, এ তো সম্ভব। তো আপনি আবার বলছি মেয়েটার মৃত্যু একটা ঘটনা, কি থেকে হলো, কিভাবে হলো, সেটা কবে প্রকাশ্যে আসবে আমরা কেউ জানি না, আদৌ আসবে কিনা আমাদের দেশের যে আইনের ব্যবস্থা এবং জড়িত এবং যাদের এগিয়ে যারা কিছু কথা বলতে পারে তারা এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসে কাজে শেষমেশ। এবং কলকাতা পুলিশ প্রথম 5 দিন যা এফিসিয়েন্টলি তদন্ত করেছে, আমি এর আগে এক জায়গায় লিখেওছি যে শার্লক হোমস একুল পোয়ারো ব্যোমকেশ বক্সী একটা ফুল টিম যদি নেমে যায় তার পক্ষে নতুন করে প্রমাণ বের করা করছে। হ্যাঁ, জেরার মুখে কেউ ভেঙে পড়ে সত্যি কথা বলে দিল, বেরিয়ে এলো গল্পটা, সেটা ঘটনাটা, সেটা একটা জিনিস, কিন্তু প্রমাণ, ফরেন্সিক এভিডেন্স বা যেভাবে খুনের প্রমাণ হয় সেই জিনিস কার্যকর কাণ্ডে হওয়া খুব কঠিন। কিন্তু তারপরেই যা যা করছে সেটা তো চোখের সামনে ঘটছে এবং আমরা তো ঘটতে দেখছি, হয়েই চলেছে। এবং জড়িতদের চিহ্নিত হয়ে গেছে, পুরো মিডিয়ায় তাদের নাম ভাসছে, কিন্তু কাউকে সিবিআইও ডাকেনি এখন। এই ধরনের ঘটনা যখন একটি মেডিকেল কলেজে হচ্ছে, সেখানকার যিনি প্রধান, যিনি প্রিন্সিপাল রয়েছেন, তার বিরুদ্ধে মিনিমাম যে ব্যবস্থাটা নেওয়া যায় বলে আমাদের মনে হয়, আপনি যদি একটু ক্ল্যারিফাই করেন এটা, যে তাকে কি প্রথমে সাসপেন্ড করা যেত না, বা তাকে কি শোকজ করতে হতো? আমি তো একটা জিনিস মানে বুঝি না যে মানে যদি এই ঘটনা, যদি মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যারা নেতা আছে তারাও তো বুঝলেন যে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে, এখন এটা নজিরবিহীন ঘটনা। আজকে এটা সবচেয়ে খারাপ ব্যাপার, দিল্লিতেই সব রেপ হতো, দিল্লি ইউপিতে হতো, আমরা ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, সারা জীবনের মতো এই মুখটা বন্ধ হয়েছে। কোনোদিন গর্ব করে বলতে পারবো না যে আমাদের রাজ্যে এটা হয়। এই যে ঘটনাটা ঘটলো সারা বিশ্বে প্রায় নজিরবিহীন, যে অন ডিউটি রাস্তায় রেপ হয়, খুন হচ্ছে। সন্দীপ ঘোষকে কিচ্ছু না, সাসপেন্ডও না, কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিতে, ওকে পদে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কোন সিনিয়র প্রফেসরকে তত্ত্বাবধায়ক অধ্যক্ষ করে দেওয়া যেত, ইনচার্জ করে তাদের রেখে দেওয়া যেত। কিন্তু মুশকিলটা হলো যে আত্মবিশ্বাস, আসল কথাটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। ঠিক আছে, আজকে খুব সিরিয়াসলি কর্ডন অফ করে তারপরও প্রমাণ লোপাট করতে পারতো পুলিশ, কিচ্ছু কেউ দেখতে যেত, কিন্তু বিনীত গোয়েলের কি মনে হলো যে আমি কামদুনি সামলে দিয়েছি, এটাও পারবো, অত সোজা নয়। প্রথম কথা হচ্ছে কামদুনির মৃত্যুটা এই মৃত্যুর থেকে কম মর্মান্তিক তা নয়, সেটাও বিভৎস মৃত্যু। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যারা দর্শক, যারা রিয়াক্ট করে, তারা শহুরে শিক্ষিত মধ্যবিত্ত। কামদুনি একটা গ্রামের ঘটনা, এটা কলকাতার শহরে ঘটছে। কামদুনির মেয়েটা স্টোরিতে অ্যাসপিরেশনাল নয়, এই মেয়েটার স্টোরিতে অ্যাসপিরেশনাল। একটা দর্জি, তার
মেয়েকে পড়িয়ে বড় করে ডাক্তার করেছে, এমডি ডাক্তার হচ্ছে। আজকে খুব লজ্জা করছিল ইউপিতে পোস্টার দেখে যে এতদিন শুনতাম বেটি বাঁচাও বেটি পড়াও, তো বেটি को पढ़ाई लेकिन बेटी नहीं पढ़ती। এইটা ইনফ্যাক্ট পলিটিশিয়ানরা বুঝতে পারেনি, নেতারা বুঝতে পারেন যেটা এই জায়গায় যাক, এটা অনেক সাবধানে পদক্ষেপ করা উচিত। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভেবেছিল সব চাপা দিয়েছে, এটাও চাপা দিয়ে দেবো। এটা যে ওই জিনিস নয়, এই জিনিসটা বুঝতে পারে। প্রথম থেকে সন্দীপ ঘোষকে সরিয়ে দিত, কি ব্যাপার ছিল? সন্দীপ ঘোষকে সরিয়ে দিত, কাউকে আনতো, আর বসাই তো মাথায় এসেছিল। এই যে এরা কি মানে অভিষেক ব্যানার্জি নাকি অরূপ বিশ্বাস নাকি সেই লেভেলের নেতা? এদের চাপা দেবার এত চেষ্টা কি? এবার হ্যাঁ, এই প্রশ্নটা যেমনি করছি এর পাশাপাশি এটাও প্রশ্ন, তাহলে কি সত্যি এরা কোনোভাবে গুরুত্বপূর্ণ যাদের এদের বাঁচাতেই হবে? আমাকে একজন ন্যাশনাল মিডিয়ার সাংবাদিক বন্ধু তিনি বলছিলেন, আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি আপনাকে বলছি আমরা যে খবর রাখি এদের না বাঁচিয়ে সরকারের উপায় নেই। এবার আমি জানি না কি ব্যাপার কি এটা সত্যিই আমি জানি না। পার্থ চ্যাটার্জিকে বলি দেওয়া গেছে, জ্যোতিপ্রিয় মল্লিককে বলি দেওয়া গেছে, সন্দীপ ঘোষ এবং সম্প্রদায় তার মানে তার থেকেও বেশি কম্পালশন এই কোনো একটা জায়গায়। এই প্রশ্নটা আমি মানে আমার কাছে উত্তর নেই, মানে আমি প্রকাশ্যে বলতে পারছি না উত্তর নেই এমন নয়, প্রশ্নটার উত্তর সত্যি সত্যি আমার কাছে, এটা কেন এত ইম্পর্টেন্ট।